আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নেই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় লিসেনার্স, আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে একটি অদ্ভুত এবং রহস্যময় গোত্রের কথা বলবো, যেটি আজ পর্যন্ত রহস্যময়ই রয়ে গেছে। আর এই গোপন এই গোত্রের কথা পুরা বিশ্ববাসীর কাছেও এক রহস্যময়, যেটি একটা সময় কিছুদিনের জন্য ব্যাপক আলোচনায় এসেছিল। এটি হচ্ছে এমন একটা গোত্র যেটি পাকিস্তানের করাচিতে ৮০ দশকের শেষের দিকে অদ্ভুত এক আতঙ্ক ছড়িয়ে দেয়। পুলিশ বা অন্যান্য ইন্টেলিজেন্স উইং যারা ছিল তারা এই গ্রুপটাকে হাতুড়ি গ্রুপ নাম দিয়েছিল বা হ্যামার গ্রুপ। আসলে ব্যাপারটা কি চলুন শুনে আসি। সাল ১৯৮৪, একদম শুরুর দিকে, জানুয়ারি মাস হবে। এই জানুয়ারি মাসের প্রথম দিকের কোনো একটা সময় বা প্রথম সপ্তাহের কোনো একটা সময় হতে পারে। পাকিস্তানের বিভিন্ন পত্রপত্রিকা এবং সরকারি বিভিন্ন নথিপত্র ঘেটে যতটুকু তথ্য পাওয়া যায়, সেই আলোকে যতটুকু জানা যায় যে ২২ বছর বয়সী একজন কলেজ ছাত্র, তার নাম ছিল মনসুর। এই ছেলেটি একদিন সন্ধ্যাবেলা কলেজ থেকে ফেরার পথে দেখে যে তাদেরই একজন প্রতিবেশী, সেই প্রতিবেশী যেই বাড়িটা, সেই বাড়ির কর্তার নাম ছিল আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ সাহেবের বাড়ি থেকে ৫ থেকে ৭ জনের একটি দল বের হয়ে যাচ্ছে। তাদের সবার মুখে মুখোশ এবং প্রত্যেকের হাতেই একটা করে বেশ বড় হাতুড়ি। এদের মধ্যে আবার দুজনের হাতুড়িতে রক্ত লেগে আছে এবং ওই রক্তগুলো টপ টপ করে মাটিতে পড়ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই মনসুর ছেলেটি কিন্তু খুব ভয় পেয়ে যায় যে ব্যাপারটা কি আর এরা কারা। আর এদের শারীরিক গঠন দেখে মনে হচ্ছে বেশ উঁচু লম্বা। পাকিস্তানে কিন্তু এমন উঁচু লম্বা মানুষের অভাব নেই, কারণ পাঠান গোত্র যারা আছে ওরা এমনিতেই অনেক উঁচু লম্বা হয়। এছাড়া পাকিস্তানের বিভিন্ন উপজাতি সম্প্রদায় থেকে শুরু করে নিয়ে বিভিন্ন গোত্র রয়েছে যারা অনেক উঁচু লম্বা হয়ে থাকে। সুতরাং এটা স্বাভাবিকই ব্যাপার ছিল। কিন্তু তারা হাতুড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে, দুজনের হাতুড়ি থেকে রক্ত পড়ছে, এই বিষয়টা তো স্বাভাবিক না। তো তারা চলে যাওয়ার পর ওই মনসুর বাড়িতে প্রবেশ করে, বলতে এই হামিদ সাহেবের বাড়িতে প্রবেশ করে। আর তখন মনসুর দেখে এই হামিদ সাহেব, তার স্ত্রী এবং তার একমাত্র মেয়ে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এই অবস্থা দেখার পর এই মনসুর দ্রুত সে তার বাড়িতে যায়, তার পিতামাতাকে বলেন, তারা আবার আরো অন্যান্য লোকদেরকে বলেন, পুলিশ আসে। পোস্টমর্টমে দেখা যায় তাদের প্রত্যেককেই ক্রমাগত মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেই মারা হয়েছে। পুলিশ শুরুর দিকে মনসুরের কথা কিন্তু বিশ্বাস করেনি, তাই তাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে এবং একটা সময় এই মনসুরকে পুলিশ হেফাজতেও নাকি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই অল্প কয়েকদিনের মধ্যে আবার করাচির আরও একটি বাড়িতে ঠিক একই ধরনের ঘটনা ঘটে। ঠিক একইভাবে
দুজন ব্যক্তিকে, তারা স্বামী স্ত্রী ছিলেন, তাদেরকে ক্রমাগত মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ওই ফ্ল্যাটের যে দারোয়ান ছিল সেও বলেছিল যে একদল মুখোশ পরা লোককে হাতুড়ি হাতে সে বেরিয়ে যেতে দেখেছে, কিন্তু এরা কখন ঢুকেছে সেটা বলতে পারে না। পুরো করাচি শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর একইভাবে ঘটনা ঘটতে থাকে। তবে মাসে একটার বেশি ঘটনা জানুয়ারি মাসের পরে ঘটেনি। মানে 2-3 দিন পরপরই যে ঘটবে বিষয়টা এরকম না। সবকিছু যখন একটু থেমে যায়, মানুষ ভুলতে শুরু করে, তখন আবার হয়। এইভাবে 1984 সালে 10টিরও বেশি এই ঘটনা নথিভুক্ত হয়। 10টির বেশি নথিভুক্ত হলেও আরও হয়তোবা বেশি হতে পারে, কিন্তু সেটা জানা যায়নি। হয়তোবা সরকার সেটা প্রকাশ করেনি, এমনও হতে পারে। তো মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, কিন্তু সমস্যা হলো এই আতঙ্ক মানুষের মধ্যে এমনভাবে বিরাজ করতে থাকে যে মানুষ এক্সট্রা সিকিউরিটি নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। ওই সময় কিন্তু এত ধরনের সিসিটিভি বাড়িতে লাগানো বা এই ধরনের ব্যাপারগুলো মানুষের মধ্যে ছিল না, বা সিসিটিভির প্রচলনটা ওই 1984 সালের দিকে তো এইভাবে ছিল না। যার কারণে কিন্তু মানুষ পাহারা বসানো শুরু করে, বা বাড়িতে যদি দারোয়ান একজন থাকে সেখানে 2 জন রাখে, কারণ দারোয়ান 2 জন না হলে একজন পাহারা দিতে অস্বীকৃতি জানাচ্ছিল। কারণ এই ধরনের আক্রমণ যদি তার উপর আগে হয়, সে তো কোনোভাবে প্রতিহত করতে পারবে না, তাই না? কিন্তু সবার কথা একটাই, যে এই হাতুড়ি গ্রুপকে অনেকেই বাড়ি থেকে বের হয়ে যেতে দেখলেও এরা যে কখন প্রবেশ করে, এই প্রবেশের কোনো তথ্য কারো কাছে ছিল না। তাহলে এরা কোথা থেকে আসে? তাহলে কি ওরা যখন ঢোকে কোনো বাড়িতে দেখা যায় না, কিন্তু বের হওয়ার পরই শুধু দেখা যায়? তাহলে এরা কারা? এরপর বেশ কিছুদিন একটু থেমেছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই লোকগুলোর চেহারা কেউ দেখেনি, সবাই এক অদ্ভুত ধরনের মুখোশ পরা ছিল। 1986 সালের মে মাসের এক সন্ধ্যাবেলা নির্জন একটি পার্ক দিয়ে বাড়ি ফেরার সময় 12 বছর বয়সে একটা স্কুল ছাত্র, তার নাম ছিল আদনান, সে দেখতে পায় পার্কের ভেতরে 18-19 জন মানুষ চুপচাপ বসে আছে। মনে হচ্ছে গোল, মানে একটা বৃত্তাকার ভাবে তারা বসে আছে, মাথা নিচু করে। ওরা গুনগুন করে কিছু একটা বলছে। তাদের সবার মুখে মুখোশ, আর সবার পাশেই একটা করে হাতুড়ি রাখা। তো আদনান কিন্তু চুপচাপ ওখান থেকে চলে যায়, কোনো শব্দ করেনি। সে বাড়িতে ফিরে তার মা বাবাকে এই কথা জানায়। সাথে সাথে তার মা বাবা থানায় যায়, থানায় গিয়ে এই তথ্য জানায়। পুলিশ সাথে সাথে ওই পার্কে গিয়ে আর কাউকে খুঁজে পায় না। তবে হ্যাঁ, যেই জায়গাটার কথা এই আদনান ছেলেটা বলেছিল, যে যেখানে বসেছিল আর কি তারা, ওখানে যে ঘাসগুলো ছিল, ওই ঘাসের নমুনা পরীক্ষা করে তারা দেখতে পারে যে হ্যাঁ, এখানে কিছু মানুষ বসেছিল। কারণ ঘাসগুলো দেবে গিয়েছিল এমনভাবে মনে হচ্ছে অনেক ভারী কিছু সেখানে রাখা হয়েছে। সাধারণত মানুষ যদি ঘাসের উপর বসে, সেখান থেকে সরে যাওয়ার পর ঘাসগুলো আস্তে আস্তে আবার সোজা হয়ে যায়, কিন্তু ওদের ওজন এতটাই ভারী ছিল যে ওই ঘাসগুলো তাদের চিহ্ন বহন করেছিল যে এখানে অনেক ভারী কিছু রাখা হয়েছে। বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে জানান যে সেখানে যে জিনিসটা রাখা হয়েছিল, মানুষ হোক বা হাতুড়ি হোক, তাদের প্রত্যেকের ওজন কমপক্ষে 10 মণ হবে। 10 মণ ওজনের মানুষ কি আসলে পাওয়া যায়? না, পাওয়া যায় না। কিন্তু এই মুখোশধারী এই হাতুড়ি গ্রুপের যেই সদস্যদেরকে মানুষ দেখেছিল, তাদের কারো ওজনই কোনোভাবেই 3 মণের উপরে হবে না। তাহলে তাদের ওজন এত বেশি কেন? আরও একটা ব্যাপার হচ্ছে, এরা যখন কোনো বাড়িতে আসতো, তারা হত্যা করত। ডাকাতির তেমন কোনো তথ্য পাওয়া যায় না। ছোটোখাটো ডাকাতি পাওয়া যায় কিছু তথ্য, তবে অনেকেই ধারণা করেন যে এরা এখান থেকে চলে যাওয়ার পর, যখন মানুষজন আশেপাশে যারা টের পায়নি যে এখানে তারা মারা গেছে, পরবর্তীতে চোর যদি ওই বাড়ির কোনো তথ্য পেত, তারা ভিতরে ঢুকতো। ঢোকার পর এই চোররাই কিছু জিনিস চুরি করে নিয়ে যেত। সেটা দেখে মনে হতে পারে যে এখানে ডাকাত এসেছে
এবং ডাকাতরা এটা চুরি করে বা ডাকাতি করে নিয়ে চলে গেছে। কিন্তু সমস্যা হলো, যাদেরকে দেখা গিয়েছে হাতুড়ি হাতে বের হয়ে যেতে, তাদের কারো কাছে কিন্তু এক্সট্রা কোনো ব্যাগ দেখা যায়নি যাতে করে তার মধ্যে ডাকাতির কোনো সরঞ্জামাদি নিয়ে যেতে পারে বা ডাকাতি করে কোনো বাড়ি থেকে যা পেয়েছে সেটা নিয়ে যেতে পারে। তাহলে ডাকাতির বা চুরির ছোটোখাটো তথ্য পাওয়া গেলেও এতটুকু মোটামুটি নিশ্চিত হওয়া যায়, সেটা হচ্ছে যে ওরা ডাকাতি করার জন্য আসতো কিনা। পার্কের ওই ঘটনার পরে আর কোথাও এই হাতুড়ি গ্রুপের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এই হাতুড়ি গ্রুপ সংক্রান্ত কোনো ঘটনাও করাচিতে ঘটেনি। তার মানে হচ্ছে 1986 সালের মে মাসে সর্বশেষ তথ্য পাওয়া যায় যে তাদেরকে দেখা গিয়েছিল। এরপর আর কখনোই তাদেরকে দেখা যায়নি। ভারতের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স উইং তারা অনেক সময় পাকিস্তানে গিয়ে গোয়েন্দা তৎপরতা চালাতে পারে, এটা নিয়ে অনেকেই গুজব রটিয়েছিল। আবার পাকিস্তান থেকেও কোনো গুজব ছড়ানো হতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আছে, তারা কোনো গোয়েন্দা বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে কোনো একটা গুজব ছড়াতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আসলেই ব্যাপারটা কি ছিল, আসলেই এই হাতুড়ি গ্রুপ কারা ছিল। বিভিন্নজন বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে। পাকিস্তানের বিভিন্ন যারা কলামিস্ট রয়েছেন তারা ভারতের গোয়েন্দা সংস্থাকে দোষ দিয়েছেন, আর ভারতের গোয়েন্দা সংস্থা এগুলো বরাবরই অস্বীকার করেছে। কিন্তু নিরীহ মানুষ যারা, তাদের বাড়িতে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার লোকজন হাতুড়ি নিয়ে হত্যা করতে আসবে না, যাদের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই, যারা ওই রকম ধনীও নন। তাহলে এই ব্যক্তিদেরকে কারা হত্যা করলো? কেনই বা এদেরকে শুধুই হত্যা করা হলো? কেনই বা এই হাতুড়ি গ্রুপকে কেউ ঢুকতে দেখেনি, কিন্তু কখনো কখনো বের হয়ে যেতে দেখেছে? 1986 সালের মে মাসের ওই পার্কে ওরা কি করছিল? ওদের শরীরের ওজনই বা এত বেশি ছিল কেন? এই সবগুলোই একটা লিজেন্ড হয়ে আছে পাকিস্তানের করাচিতে। এটার তথ্য সুনির্দিষ্টভাবে কেউ উদ্ঘাটন করতে পারেনি। এটা কি আসলেই গুজব ছিল, নাকি সত্যি এই হাতুড়ি গ্রুপ অন্য জগৎ থেকে এসেছিল, নির্দিষ্ট কিছু মিশন করতে এসেছিল এখানে, মিশন শেষে তারা চলে গিয়েছে? আর যদি তাই নাই হতো, কেন পাকিস্তানের পুলিশ থেকে শুরু করে নিয়ে গোয়েন্দা সংস্থার কেউই এই হাতুড়ি গ্রুপের কাউকে ধরতে পারল না? যাদেরকে হত্যা করা হয়েছে তারা নেহায়েত সাধারণ মানুষ ছিলেন। তাহলে হত্যাকাণ্ডের মূল রহস্যটা কি ছিল? এটা আজও অজানা রয়ে গেছে। আর এই কারণেই পাকিস্তানের করাচি শহরের এই হাতুড়ি গ্রুপ এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে এবং লোককথা হয়ে মানুষের মুখে মুখে রয়ে গেছে। আর এই কারণেই এটি অমীমাংসিত রহস্যের তালিকায় পড়েছে। প্রিয় লিসেনার্স, এই হাতুড়ি গ্রুপটা আসলে কি হতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে যদি এই সংক্রান্ত আরও কোনো তথ্য থাকে আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপ এবং পোস্টেও জানাতে পারেন। আজকের এপিসোডটি এ পর্যন্তই ছিল। আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা আবার হাজির হচ্ছি রোমহর্ষক কিছু ঘটনা নিয়ে। শুনতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে ঠিক রাত 10:59। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমি আবারও মুখে বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, যেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল, সর্বোপরি বাংলাদেশের জন্য দোয়া রইল। বাংলাদেশের যারা রয়েছেন আমাদের ভাই এবং বোনেরা দেশের বাইরে, তাদের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয়